নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিনোদিনী দাসের লেখা তার নিজের আত্মচরিত আমার কথা। আজকে শোনাচ্ছি সেই উপন্যাসের দ্বিতীয় পর্ব। আমার জন্ম এই কলিকাতা মহানগরীর মধ্যে সহায় সম্পত্তিহীন বংশে। তবে দিন দুঃখী বলা যায় না, কেননা কষ্টে সৃষ্টে একরকম দিন গুজরান হইত। তবে বড় সুশৃঙ্খলা ছিল না, অভাব যথেষ্টই ছিল। আমার মাতামহীর একখানি নিজ বাটি ছিল, তাহাতে খোলার ঘর অনেকগুলি ছিল। সেই কর্নওয়ালি স্ট্রিটের 145 নম্বর বাটি এখন আমার অধিকারে আছে। সেই সকল খোলার ঘরে কতগুলি দরিদ্র ভাড়াটিয়া বাস করিত। সেই আয় উপলক্ষ করিয়াই আমাদের সংসার নির্বাহ হইত। আর তখন দ্রব্যাদি সকল সুলভ ছিল। আমরাও অল্প পরিবার। আমার মাতামহী, মাতা আর আমরা দুটি ভ্রাতা ভগ্নী। কিন্তু আমাদের জ্ঞানের সহিত আমাদের দারিদ্র্য দুঃখ বাড়িতে লাগিল। তখন আমার মাতামহী একটি মাতৃহীনা 2.5 বৎসর বয়সের বালিকার সহিত আমার 5ম বর্ষীয় শিশু ভ্রাতার বিবাহ দিয়া তাহার মাতার যৎকিঞ্চিত অলঙ্কারাদি ঘরে আনিলেন। তখন অলঙ্কার বিক্রয়ে আমাদের জীবিকা চলিতে লাগিল। কারণ ইহার অগ্রেই মাতামহীর ও মাতা ঠাকুরানীর যাহা কিছু ছিল তাহা সকলেই নিঃশেষ হইয়া গিয়াছিল। আমার মাতামহী ও মাতা ঠাকুরানী বড়ই স্নেহময়ী ছিলেন। তাহারা স্বর্ণকারের দোকানে একখানি করিয়া অলঙ্কার বিক্রয় করিয়া নানাবিধ খাদ্য সামগ্রী আনিয়া আমাদের হাতে দিতেন। অলঙ্কার বিক্রয় করার জন্য কখনো দুঃখ করিতেন না। আমার সেই সময়ের একটা কথা মনে পড়ে। আমার যখন বয়স 7 বছর, তখন আমার মাতা কাহাদিগের কর্মবাড়ি গিয়া আমাদের জন্য কয়েকটি সন্দেশ চাহিয়া আনিয়াছিলেন। অনুগ্রহের দান কিনা, তাহাতেই 10-15 দিন তুলিয়া রাখিয়া মায়া কাটাইয়া আমার মাতার হাতে দিয়াছিলেন। এখন হইলে সে সন্দেশ দেখিলে অবশ্য নাকে কাপড় উঠিত। আমার মাতা তাহা বাটিতে আনিয়া আমাদের 3 জনকে আনন্দের সহিত খাইতে দেন। পাছে সেই দুর্গন্ধযুক্ত সন্দেশ শীঘ্র ফুরাইয়া যায়, এই জন্য অতি অল্প করিয়া খাইতে প্রায় অর্ধ ঘণ্টা হইয়াছিল। এই আমার সুখের বাল্যকালের ছবি। আমার কনিষ্ঠ ভ্রাতা অতি অল্প বয়সেই আমার মাতাকে চিরদুঃখিনী করিয়া এই নারকীদের সঙ্গ ত্যাগ করিয়া গিয়াছিলেন। আমার ভ্রাতার মৃত্যুতে আমার মাতামহী ও মাতা ঠাকুরানী একেবারে অবসন্ন হইয়া পড়েন। আমার ভ্রাতা অসুস্থ হইলে অর্থের অভাবে তাহাকে দাতব্য চিকিৎসালয়ে লইয়া যাইতে হয়। আমরা দুটি ক্ষুদ্র বালিকা বাটিতে থাকিতাম। আমাদের একটি দয়াবতী প্রতিবেশিনীর জন্য আমাদের আহারাদির কোনো কষ্ট হইত না। তিনি আমাদের সঙ্গে করিয়া আমার মাতার ও মাতামহীর আহার লইয়া ডাক্তারখানায় আমার ভ্রাতাকে দেখিতে যাইতেন। কোনো কোনো দিন তাহাদের আহার করিবার জন্য বাড়ি পাঠাইয়া দিয়া তিনি নিজে আমার ভ্রাতার নিকট বসিয়া থাকিতেন। পরে আবার তাহারা আহার সমাপন করিয়া সেইখানে যাইলে আমাদের সঙ্গে করিয়া বাটি আসিতেন। কেবল আমাদের বলিয়া নহে, তিনি স্বভাবতই পরোপকারিণী ছিলেন। যদি রাত্রি দ্বীপ প্রহরের সময় কেহ আসিয়া তাহাকে বিপদ জানাইত, তখনই অমনি কিঞ্চিত অর্থ সঙ্গে তাহাদের বাটিতে যাইতেন। পরে নিজের শরীর দ্বারাই হোক আর পয়সার দ্বারাই হোক লোকের উপকার সাধন করিতেন। তাহার মতন পরোপকারিণী এখনকার দিনে প্রায় দেখিতে পাওয়া যায় না। তাহার নিজের কিছু সম্পত্তি ছিল, সংসারে তাহার আর কেহ ছিল না। পরোপকারী তাহার ব্রত ছিল। উক্ত দাতব্য চিকিৎসালয়েই আমার ভ্রাতার মৃত্যু হয়। সেদিন আমার স্মৃতিপটে জাজ্জল্যমান আছে। তখন ভাবিতে লাগিলাম, আবার আমার ভাই আসিবে নাকি? জমে নিলে যে আর ফিরাইয়া দেয় না, দৃঢ়রূপে তখন হৃদয়ঙ্গম হয় নাই। আমার মাতামহী আমার ভ্রাতাকে অতিশয় স্নেহ করিতেন, কিন্তু অতিশয় ধৈর্যশালিনীও ছিলেন। তাহার শোনা ছিল, ডাক্তারখানায় মরিলে মরা কাটে,
গতি করিতে দেয় না। যেমন আমার ভ্রাতা প্রাণ ত্যাগ করিল, তিনি অমনি সেই মৃতদেহ বুকে করিয়া ৩ তলার উপর হইতে তরতর করিয়া নামিয়া গঙ্গার ঘাটের দিকে যেন ছুটিলেন। আমরা আমার মাতার হাত ধরিয়া কাঁদিতে কাঁদিতে তাহার সঙ্গে সঙ্গে যাইতে লাগিলাম। আমার মাতা ঠাকুরানী কেমন বিকৃত হৃদয় হইয়াছিলেন। তিনি হা হা করিয়া মাঝে মাঝে হাসিতে লাগিলেন। আমাদের অবস্থা দেখিয়া ডাক্তারখানার বড় ডাক্তার বলিতে লাগিলেন, ব্যস্ত হইও না, আমরা ধরে রাখিব না। কিন্তু আমার দিদিমাতা শুনেন নাই। তিনি একেবারে কোলে করিয়া লইয়া গঙ্গার তীরে মৃতদেহ শয়ন করাইয়া দেন। গঙ্গার উপর সেই ডাক্তারখানা। তখন একজন ডাক্তার সেইখান পর্যন্ত দয়া করিয়া আসিয়া বলিয়াছিলেন যে, এখনই সৎকার করিও না, অতিশয় বিষাক্ত ঔষধ দেওয়া হইয়াছে, আমি আবার আসিতেছি। পরে তাহারা ঘণ্টাখানেক সেই গঙ্গা তীরে সেই মৃতদেহ কোলে লইয়া বসিয়াছিলেন। সেই ডাক্তারবাবু আসিয়া আবার অনুমতি দিলে তবে কাশীমিত্রের ঘাটে এনে তাকে চিতায় শয়ন করানো হয়। ইতিমধ্যে আমাদের সেই দয়াবতী প্রতিবেশিনী তথায় উপস্থিত হন। তিনি বাটি হইতে কিছু অর্থ আনিতে গিয়াছিলেন। ভ্রাতার অবস্থা খারাপ দেখিয়া তার আগের রাত্রে আমি ও ভাতৃবধূ সেইখানেই ছিলাম। এর ভিতর আর একটা দুর্ঘটনা ঘটিতে ঘটিতে রক্ষা হয়। ভ্রাতার সৎকারের জন্য আমার মাতামহী ও সেই প্রতিবেশিনী যখন ব্যস্ত ছিলেন, সেই সময়ে আমার মা আস্তে আস্তে গঙ্গার জলে কোমর পর্যন্ত নামিয়া গিয়াছিলেন। আমি মার কাপড় ধরিয়া খুব চিৎকার করিয়া কাঁদিতে থাকায় আমার দিদিমাতা দৌড়াইয়া আসিয়া মাতাকে ধরিয়া লইয়া যান। ইহার পর আমার মা অনেক দিন পর্যন্ত অর্ধ উন্মাদ অবস্থায় ছিলেন। মোটে কাঁদিতেন না, বরং মাঝে মাঝে হাসিয়া উঠিতেন। সে কারণে আমার দিদিমাতা বড়ই সাবধান ছিলেন। মায়ের সম্মুখে কাহাকেও আমার ভ্রাতার কথা কহিতে দিতেন না। যদিও আমার দিদিমাতা আমাদের সকলের অপেক্ষা আমার ভ্রাতাকে অধিক স্নেহ করিতেন, কেননা আমাদের বংশে পুত্র সন্তান কখনো হয় নাই। মেয়ের মেয়ে তাহার মেয়ে নিয়েই সব ঘর। কিন্তু নিজ কন্যার অবস্থা দেখিয়া একেবারে চুপ করিয়া গিয়াছিলেন। একদিন রাত্রে আমরা সকলে শুইয়া আছি, আমার মা ওরে বাবা রে, কোথা গেলি রে বলিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। আমার দিদিমাতা বলিলেন, আহ বাঁচলেম। আমি মা মা করিয়া উঠিতে দিদিমাতা বলিলেন, চুপ চুপ, উহাকে কাঁদিতে দে। আমি ভয়ে চুপ করিয়া রহিলাম, কিন্তু আমারও বড় কান্না আসিতে লাগিল। শুনিয়াছি আমারও বিবাহ হইয়াছিল, এবং এই কথাও যেন মনে পড়ে যে আমার অপেক্ষা কিঞ্চিত বড় একটা সুন্দর বালক ও আমার ভ্রাতা বালিকা পুত্রবধূ আর প্রতিবেশিনী বালিকা মিলিয়া আমরা একত্রে খেলা করিতাম। সকলে বলিত ওই সুন্দর বালকটি আমার বর, কিন্তু কিছুদিন পরে আর তাহাকে দেখিতে পাই নাই। শুনিয়াছি যে আমার একজন মাস শাশুড়ি ছিলেন, তিনি আমার স্বামীকে লইয়া গিয়াছিলেন, আর আসিতে দেন নাই। সেই অবধি আর তাহাকে দেখিতে পাই নাই। লোক পরম্পরায় শুনিতাম যে তিনি বিবাহাদি করিয়া সংসার করিতেছেন। এক্ষণে তিনিও আর সংসারে নাই। আমার ভ্রাতার জীবদ্দশায় আমার স্বামীকে আনিবার জন্য কয়েকবার বিশেষ চেষ্টা হইয়াছিল। আমি একটা মাত্র কন্যা বলিয়া মাতামহীর ও মাতার ইচ্ছা ছিল যে তিনি আমাদের বাড়িতেই থাকেন, কেননা তিনিও আমাদের ন্যায় দরিদ্র ঘরের সন্তান। কিন্তু তাহার মাসি আর আসিতে দেন নাই। এই তো গেল আমার বালিকা কালের কথা। পরে যখন আমার 9 বৎসর বয়ঃক্রম, সেই সময়ে আমাদের বাটিতে একটি গায়িকা আসিয়া বাস করেন। আমাদের বাটিতে একখানি পাকা একতলা ঘর ছিল। সেই ঘরে তিনি থাকিতেন। তাহার পিতা মাতা কেহ ছিল না। আমার মাতা ও মাতামহী তাহাকে কন্যা সদৃশ স্নেহ করিতেন। তাহার নাম গঙ্গাবাইজি।
অবশেষে উক্ত গঙ্গাবাইজি স্টার থিয়েটারে একজন প্রসিদ্ধ গায়িকা হইয়াছিলেন। তখনকার বালিকা সুলভ স্বভাববশত তাহার সহিত আমার গোলাপ ফুল পাতানো ছিল। আমরা উভয়ে উভয়কে গোলাপ বলিয়া ডাকিতাম এবং তিনিও নিঃসহায় অবস্থায় আমাদের বাটিতে আসিয়া আমার মাতার নিকট কন্যা স্নেহে আদৃত হইয়া পরমানন্দে একসঙ্গে অতিবাহিত করিয়াছিলেন। সে কথা তিনি সমভাবে তাহার জীবনের শেষ দিন পর্যন্ত স্মরণে রাখিয়াছিলেন। সময়ের গতিকে এবং অবস্থাভেদে পরে যদিও আমাদের দূরে দূরে থাকিতে হইত, তথাপি সেই বাল্য স্মৃতি তাহার হৃদয়ে সমভাবে ছিল এবং তাহার অন্তঃকরণ অতিশয় উন্নত ও উদার ছিল বলিয়া আমার মাতামহী ও মাতাকে বড়ই সম্মান করিতেন। এখনকার দিনে অনেক লোক বিশেষ উপকৃত হইয়া ভুলিয়া যায় ও স্বীকার করিতে লজ্জা এবং মানের হানি মনে করে, কিন্তু গঙ্গামণি স্টারে গায়িকা ও অভিনেত্রীর উচ্চ স্থান অধিকার করিয়াও অহংকার শূন্য ছিলেন। সেই উন্নত হৃদয়া বাল্যসখী স্বর্গাগতা গঙ্গামণি আমার বিশেষ সম্মান ও ভক্তির পাত্রী ছিলেন। আমাদের আর কোনো উপায় না দেখিয়া আমাদের মাতামহী উক্ত বাইজির নিকটেই আমায় গান শিখিবার জন্য নিযুক্ত করিলেন। তখন আমার বয়ক্রম 7 বা 8 বৎসর এমনই হইবে। আমার তখন গীত বাদ্য যত শিক্ষা করা হোক বা না হোক, তাহার নিকট যে সকল বন্ধুবান্ধব আসিতেন তাহাদের গল্প শোনা একটি বিশেষ কাজ ছিল, আর আমি একটু চালাক চতুর ছিলাম বলিয়া আমাকে সকলে আদর করিতেন। তখন বালিকা সুলভ চপলতাবশত তাহাদের আদর আমার ভালো লাগিত। কি করিতাম, কি করিতেছি, ভালো মন্দ কিছুই বুঝিতে পারিতাম না, কিন্তু খুব বেশি মিশিতাম না। কেমন একটা লজ্জা বা ভয় হইত। দূরে দূরে থাকিতাম, কেননা আমি বাল্যকাল হইতে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের রকম সকমের প্রতি কেমন একটা বিতৃষ্ণ ছিলাম। যাহারা আমাদের খোলার ঘরে ভাড়াটিয়া ছিল, তাহারা যদিও বিবাহিত স্ত্রী পুরুষ নহে, তবু স্ত্রী পুরুষের ন্যায় ঘর সংসার করিত, দিন আনিত, দিন খাইত এবং সময়ে সময়ে এমন মারামারি করিত যে দেখিলে বোধ হইত বুঝি তাহাদের কখনো বাক্যালাপ হইবে না। কিন্তু দেখিতাম যে পরক্ষণেই পুনরায় উঠিয়া আহারাদি হাস্য পরিহাস করিত। আমি যদিও তখন অতিশয় বালিকা ছিলাম, কিন্তু তাহাদের ব্যবহার দেখিয়া ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইয়া যাইতাম। মনে হইত আমি তো কখনো এরূপ ঘৃণিত হইব না। তখনও জানি নাই যে আমার ভাগ্যদেবতা আমার মাথার উপর কাল মেঘ সঞ্চার করিয়া রাখিয়াছেন। তখন মনে করিতাম বুঝি এমনি মাতৃকোলে সরল সুখময় হৃদয় লইয়া চিরদিন কাটিয়া যাইবে। সেই মনোভাব লইয়া আমার বাল্য সখীর বন্ধুদের সহিত বাহিরে বাহিরে আনন্দ করিয়া খেলা করিয়া রাত্র হইলে স্নেহময়ী জননীর কোলে শুইয়া আনন্দ লাভ করিতাম। আমার ভ্রাতার মৃত্যুর কিছুদিন পরে গঙ্গামণির ঘরে বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ও ব্রজনাথ শেঠ বলিয়া দুইটি ভদ্রলোক তাহার গান শুনিবার জন্য প্রায়ই আসিতেন। শুনিতাম তাহারা নাকি কোনোখানে সীতার বিবাহ নামে গীতিনাট্য অভিনয় করিবার মানস করিয়াছিলেন। তিনি একদিন আমার মাতামহীকে ডাকিয়া বলিলেন যে, তোমাদেরও বড় কষ্ট দেখিতেছি, তা তোমার এই নাতনিটিকে থিয়েটারে দিবে? এক্ষণে জলপানি স্বরূপ কিছু কিছু পাইবে, তারপর কার্যশিক্ষা করিলে অধিক বেতন হইতে পারিবে। তখন সবেমাত্র 2টি থিয়েটার ছিল, একটি শ্রীযুক্ত ভুবনমোহন নিয়োগীর ন্যাশনাল থিয়েটার, দ্বিতীয় স্বর্গীয় শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের বেঙ্গল থিয়েটার। আমার দিদিমাতা 2-4টি লোকের সহিত পরামর্শ করিলেন। অবশেষে পূর্ণবাবুর মতে থিয়েটারে দেওয়াই স্থির হইল। তখন পূর্ণবাবু আমাকে সুবিখ্যাত ন্যাশনাল থিয়েটারে 10 টাকা মাহিনাতে ভর্তি করিয়া দিলেন। গঙ্গাবাইজি যদিও একজন সুদক্ষ গায়িকা ছিলেন, কিন্তু লেখাপড়া কিছুমাত্র জানিতেন না। সেই জন্য আমার থিয়েটারে প্রবেশের বহুদিন পরে তিনি সামান্য মাত্র লেখাপড়া শিখিয়া কার্যে প্রবৃত্ত হন। পরে উত্তরোত্তর উন্নতি করিয়া
শেষ জীবন পর্যন্ত অভিনেত্রীর কার্যে ব্রতী ছিলেন। এই সময় হইতে আমার নূতন জীবন গঠিত হইতে লাগিল। সেই বালিকা বয়সে সেই সকল বিলাস বিভূষিত লোক সমাজে সেই নূতন শিক্ষা, নূতন কার্য সকলই আমার নূতন বলিয়া বোধ হইতে লাগিল। কিছুই বুঝিতাম না, কিছুই জানিতাম না, তবে যেরূপ শিক্ষা পাইতাম প্রাণপণ যত্নে সেইরূপ শিক্ষা করিতাম। সাংসারিক কষ্ট মনে করিয়া আরও আগ্রহ হইত। মাতার শোক দুঃখ পরিপূর্ণ মুখখানি মনে করিয়া আরও উৎসাহ বাড়িত। ভাবিতাম যে মায়ের এই দুঃখের সময়ে যদি কিছু উপার্জন করিতে পারি তবে সাংসারিক কষ্টও লাঘব হইবে। যদিও রঙ্গালয়ে শিক্ষামতো কার্য করিতাম বটে, কিন্তু আমার মনের ভিতর কেমন একটা আগ্রহ আকাঙ্ক্ষা সতত ঘুরিয়া বেড়াইত। মনে ভাবিতাম যে আমি কেমন করিয়া শীঘ্র শীঘ্র এই সকল বড় বড় অভিনেত্রীদের মতো কার্য শিখিব। আমার মন সকল সময়ই সেই সকল বড় বড় অভিনেত্রীদের কার্যের সঙ্গে সঙ্গে ঘুরিয়া বেড়াইত। তখন সবেমাত্র 4 জন অভিনেত্রী ন্যাশনাল থিয়েটারে ছিলেন: রাজা, ক্ষেত্রমণি, লক্ষ্মী ও নারায়ণী। ক্ষেত্রমণি আর ইহলোকে নাই, সে একজন প্রসিদ্ধা অভিনেত্রী ছিল। তাহার অভিনয় কার্য এত স্বাভাবিক ছিল যে লোকে আশ্চর্য হইত। তাহার স্থান আর কখনো পূর্ণ হইবে কিনা সন্দেহ। বিবাহ বিভ্রাটে ঝির অংশ অভিনয় দেখিয়া স্বয়ং ছোটলাট টমসন বলিয়াছিলেন যে এরকম অভিনেত্রী আমাদের বিলাতেও অভাব আছে। চৌরঙ্গীর কোনো সম্ভ্রান্ত লোকের বাটিতে একসময়ে অনেক বড় বড় সাহেব ও বাঙালির অধিবেশন হইয়াছিল। সেইখানেই আমাদের থিয়েটারে বিবাহ বিভ্রাট অভিনয় হয়। তাহার অভিনয় ছোটলাট সাহেব দেখিয়াছিলেন। যাহা হউক মহাশয়, অধিকার বলিতে সাহস হইতেছে না, যেহেতু সেই গত জীবনের নীরস ও বাজে কথা শুনিতে হয়তো আপনার বিরক্তি জন্মিতে পারে, সেই জন্য এইখানে বন্ধ করিলাম। তবে এই পর্যন্ত বলিয়া রাখি যে যত্ন ও চেষ্টা দ্বারা আমি অতি অল্প সময়ের মধ্যেই তাহাদের ন্যায় সমান অংশ অভিনয় করিতে পারিতাম।